আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2022 এই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। তোমরা যারা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীরা আছো, তোমরা অলরেডি জেনে থাকবে যে তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু চালু হয়ে গেছে। তো তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি অর্থাৎ 11 সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু অলরেডি চলে আসছে। তোমরা অলরেডি অনেকেই প্রশ্ন দেখেছো, তবু একটু প্রশ্নটা আমরা আবার দেখি। এবং তথ্য প্রযুক্তি আইসিটি অর্থাৎ আইসিটি চ্যাপ্টারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কিন্তু মানবিক, তারপরে ব্যবসায় শিক্ষা, তারপরে বিজ্ঞান সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য দরকার। এবং সকল শিক্ষার্থীদের এটা জানা দরকার এই জন্য, কারণ আইসিটি তথা কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। কারণ ভবিষ্যতে তোমরা যারা চাকরি বিভিন্ন ফার্মে বিভিন্ন চাকরিতে যোগদান করবে, তোমাদের কিন্তু কম্পিউটার জানলে অনেক হেল্প হবে। তো সেজন্য আইসিটি অবশ্যই সবাই গুরুত্বপূর্ণভাবে আইসিটি পড়বে। এবং আইসিটি তোমরা কিছু কিছু চ্যাপ্টার নিজেতেই পারবে। যেমন এখন যে চ্যাপ্টারটার অ্যাসাইনমেন্টটা দিয়েছে, তোমরা প্রশ্ন দেখেছো মনে হয়, তবু আমি আবার বলছি, এই চ্যাপ্টারটা হচ্ছে অধ্যায় 2 এর উপরে, যা তোমরা নিজেরা পড়লেই কিন্তু বুঝতে পারো। তো অধ্যায় 2 এর উপরে তথ্য প্রযুক্তি বিষয় করে হচ্ছে 275 অ্যাসাইনমেন্টের শিরোনাম কিন্তু অনেক বড় একটা শিরোনাম। তোমরা শিরোনামটা দেখে কিন্তু অনেকেই হয়ে যাবে। তোমরা এটাও লিখতে পারো যে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এটুকু লিখলেও পারো, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। আর যারা একটু জায়গা বড় থাকবে অর্থাৎ ভালো করে লিখতে পারবে, তারা এভাবে লিখবে: একটি কম্পিউটার ল্যাবের সকল কম্পিউটার টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে সংযুক্ত হওয়ার ডেটা স্থানান্তরের গতি কম পাওয়া যায়। এতে ব্যবহৃত নেটওয়ার্কের টাইপ, মাধ্যম এবং টপোলজির বিশ্লেষণ। ঠিক আছে। তো শর্টকাট কিন্তু তোমরা কমিউনিকেশন সিস্টেমস এন্ড নেটওয়ার্কিং লিখে লাস্টের পাঠটুকু দিয়ে লিখে তুমি কিন্তু তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে পারো। তো যাই হোক, অ্যাসাইনমেন্টের শিরোনাম এইটা পুরোটা লেখাই আমার জন্য আমার 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 মতে এটাই সবচেয়ে বেটার। আবার বলি সবাইকে, দয়া করে কেউ কপি করবে না। এটা হচ্ছে তোমাদের একটা জাস্ট হেল্প, ধারণা দিচ্ছি। তুমি নিজের মতো করে লিখবে। এবং তোমরা অলরেডি অনেক সোশ্যাল মিডিয়ায় এবং গুগলে, ফেসবুকে, ইউটিউবে অনেক উত্তর পেয়ে যাচ্ছ ফ্রেন্ডদের কাছ থেকে। তোমরা না বুঝে অ্যাসাইনমেন্ট তুলে ফেলছো এবং সেটা জমা দিয়ে দিচ্ছ কলেজে। আসলে এটা উচিত না। তুমি আগে পড়বে, পড়ে দেখবে। কারণ অনেকে ভুল লিখছে দেখে প্রশ্নও পড়তেছে না। প্রশ্ন পড়া উচিত, প্রশ্ন পড়ে তারপর কিন্তু তোমার উত্তর দেওয়া উচিত। অনেকে প্রশ্ন পড়তেছে না, প্রশ্ন আদৌ দেখতেছেও না, না দেখে ফ্রেন্ডদেরটা দেখে দেখে তুলে ফেললো। আসলে এটা ক্ষতি। এজন্য কিন্তু সরকার তোমাকে অ্যাসাইনমেন্ট করতে দেয়নি, তোমাকে শেখার জন্য অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে। বারবার এই কথাটা বলতেছি, তোমরাও কথাটা জানো, তবুও বলতেছি, জানি একটু হলেও তোমাদের কথাটা মাথার ভিতরে ঢুকে তোমরা পড়ার চেষ্টা করো। তো যাই হোক, এখানে প্রশ্ন তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ 4টা প্রশ্ন, ক, খ, গ, ঘ। এবং এর হচ্ছে কিভাবে স্যার খাতা দেখবে সেটাও বলে দিয়েছে। এবং লাস্টে বলে দিয়েছে যে 80% থেকে 100% সঠিক হলে যথাযথ, 70% থেকে 79% সঠিক হলে অধিকাংশ ক্ষেত্র, আর 50% থেকে 69% সঠিক হলে অধিকাংশ ক্ষেত্রে, এবং 49-এর নিচে হলে যথাযথ নয়। আর উত্তরে কিন্তু স্যার নিজের থেকে মার্ক কাটতে পারবে, মার্ক দিতে পারবে, সেটাই কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে। তুমি 16 মার্ক পেলে অতি উত্তম, 13 থেকে 16। আর নিচের গুলো তো তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। তো প্রথম প্রশ্ন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ও ব্যাখ্যা, ধারণা ও প্রকারভেদের ব্যাখ্যা। ঠিক আছে, ক নাম্বার প্রশ্ন। তো আমরা কিভাবে প্রশ্ন লিখবো একটু ভালো করে খেয়াল করো। সুন্দর করে বই থেকে নেওয়া হয়েছে এবং বই দেখে তোমরা নিজেরাও মিলিয়ে দেখতে পারো। এবং অবশ্যই নিজে মিলিয়ে সবকিছু পুঙ্খানুপুঙ্খ বুঝে তারপর লিখবে, কপি করবে না। আর যে যেখান থেকে দেখতেছো অবশ্যই আমাদের সাপোর্ট করো। এবং আইসিটির কোন চ্যাপ্টার তোমাদের কঠিন লাগে, ম্যাথের কোন চ্যাপ্টার কঠিন লাগে, সায়েন্সে যারা আছো, এবং কার কোন চ্যাপ্টার বেশি হেল্প করতে হবে অবশ্যই কমেন্টে জানাও। সেই চ্যাপ্টারের ভিডিও আমি অবশ্যই তৈরি করে দেবো। এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। কে কোন কলেজ থেকে দেখছো, কে কোন প্রান্ত থেকে দেখছো, তার কমেন্টে জানাও এবং তার প্রয়োজনীয়তা শেয়ার করো। তো আমরা চলে যাচ্ছি উত্তরে। তো ক নম্বর প্রশ্ন তো তোমরা অলরেডি পড়েছো। ক নম্বর প্রশ্ন আমরা এভাবে লিখতে পারি যে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটি ব্যবস্থা যাতে 2 বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। অর্থাৎ 1 বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। একটি কম্পিউটারের হার্ডওয়্যার বা সফটওয়্যার সমূহকে অন্য 1 বা একাধিক কম্পিউটার শেয়ার করে ব্যবহার করার জন্য পরস্পর সংযুক্ত হয়ে থাকে। এই সংযুক্ত হওয়ার সিস্টেমকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা ফাইল, প্রিন্টার ও অন্যান্য সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন, একে অপরের কাছে বার্তা পাঠাতে পারেন
এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রোগ্রাম চালু করতে পারেন। এরপর হচ্ছে কম্পিউটারের প্রকারভেদ। তো এইটাও লিখলাম আমরা হচ্ছে কম্পিউটারের টোটাল ভূমিকা দিয়ে, এভাবে ভূমিকা তোমরা দিতে পারো। কম্পিউটারের নেটওয়ার্কের প্রকারভেদ দেখো, মালিকানা ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কের দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাইভেট নেটওয়ার্ক ও পাবলিক নেটওয়ার্ক। এটা তোমরা আসলে বিভিন্ন ওয়াইফাই কানেকশন দেওয়ার সময় কিন্তু এটা অলরেডি দেখতে পাও যে প্রাইভেট হোম নেটওয়ার্ক না পাবলিক নেটওয়ার্ক, এটা তোমরা ওয়াইফাই চালুর সময় কম্পিউটারের মাঝে মাঝে এটা কিন্তু তোমরা প্রিফার করতে হয়। সেই বিষয়টাই কিন্তু তোমরা আইসিটি এখানে পড়তেছো। দেখো, প্রাইভেট নেটওয়ার্ক সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলে, যেমন বিভিন্ন ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক হচ্ছে এটি কোনো প্রতিষ্ঠান বা সংস্থার দ্বারা পরিচালিত হয়। মোবাইল বা টেলিফোন নেটওয়ার্ক সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ, অর্থাৎ সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। এক নম্বর হচ্ছে ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, দুই নম্বর হচ্ছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তিন নম্বর হচ্ছে WAN তার মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, PAN পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটা কথা আমি দেখেছি যে আমি কিছু কিছু সোশ্যাল মিডিয়া দেখছি এবং ইউটিউবে দেখেছি যে এরা শুধু ল্যান ম্যান ওয়ান প্যান লিখে রাখছে, কিন্তু অবশ্যই তোমরা ফুল মিনিংটা লিখবে ব্র্যাকেট দিয়ে। এটা আমার একটা সাজেস্ট যে অবশ্যই তুমি নিজ থেকে লেখো, কিন্তু ফুল মিনিংটা ব্র্যাকেট দিয়ে অবশ্যই লিখবে, ঠিক আছে? শুধু ল্যান্ডম্যান ওয়ান প্যান এটুকু লিখলে আসলে তোমার কাছে তোমার আইসিটি টিচার তো অবশ্যই নাম্বার কম মারতে পারে, ঠিক আছে? কারণ তুমি এমন সুযোগ দিবে না যাতে সে তোমার নাম্বারটা কেটে রাখে। এবার ল্যান্ডকে আবার তিন ভাগে ভাগ করা যায়। তো ল্যান্ড নেটওয়ার্ককে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথাযথ হলো কি সেগুলো কি হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ও হাইব্রিড নেটওয়ার্ক। এছাড়া ল্যান্ডকে আবার যে তিন ভাগে ভাগ করা যায়, সেই তিন ভাগে ভাগ করার যে এইগুলো হচ্ছে পিয়ার টু পিয়ার, অর্থাৎ একটা থেকে আরেকটা যে পিয়ার টু পিয়ার, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, একটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি সেটা ভালো করে খেয়াল করো। এ প্রকারের নেটওয়ার্কে প্রতিটি পিসি রিসোর্স, হ্যাঁ অবশ্যই এই যে ইংলিশ ভাষণের কথাগুলো, অর্থাৎ যেটা বাংলার কোনো মিনিং আসে এখানে তুমি লিখতে পারছো না, সেটা কিন্তু অবশ্যই এইভাবে ইংলিশে লিখে দিবে, সবচেয়ে বেটার হবে। তো রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে। এবার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা হচ্ছে এক বা একাধিক ডেডিকেটেড সার্ভারের সমন্বয়ে এ ধরনের নেটওয়ার্ক গঠিত হয়। হাইব্রিড নেটওয়ার্ক হচ্ছে মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক, মূলত ক্লায়েন্টের সার্ভার ও পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক। হাইব্রিড নেটওয়ার্ক হচ্ছে তোমার হচ্ছে ক্লায়েন্ট নেটওয়ার্ক এবং পিয়ার টু পিয়ার এর সমন্বয় গঠিত নেটওয়ার্ক। এটা ক আছে, কটা কেটে গেছে, তোমরা ভালো করে লিখে নিবে। তো যাই হোক, আমরা একটু খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্নটা কি ছিল? খ নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যম সমূহর ধারণা, ঠিক আছে, এবং ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা সেটা কিভাবে করেছি ভালো করে তোমরা একটু খেয়াল করো, যে যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যের ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম, ডেটা কমিউনিকেশন মিডিয়াম বলে। যখন কেউ যোগাযোগ করে বা করতে চান তখন তাকে কোনো না কোনো ট্রান্সমিশনের মাধ্যমে সাহায্য নিতে হয়, এটা তোমরা জানো। বহুল ব্যবহৃত এমন ডেটা কমিউনিকেশনের মাধ্যম দুই ধরনের, যথা তার মাধ্যম অর্থাৎ ওয়্যার মিডিয়াম বা কেবল বা তার, টেলিফোন লাইন, ফাইবার অপটিক লাইন ইত্যাদি, অর্থাৎ তার দিয়ে যেটা হবে, এবং তারবিহীন বা বেতার মাধ্যম হচ্ছে ওয়্যারলেস। একটা হচ্ছে ওয়্যার, একটা ওয়্যারলেস। এটা হচ্ছে তার মাধ্যম, একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ইত্যাদি, এটা হচ্ছে তারবিহীন। আর তার মাধ্যম হচ্ছে কেবল বা তার, টেলিফোন লাইন, ফাইবার অপটিক লাইন ইত্যাদি। এটা তোমরা অলরেডি জানো, তবুও তোমরা এভাবে সুন্দর করে লিখে দিবে। এরপরে আমরা যাচ্ছি গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নটা ভালো করে একটু খেয়াল করো। গ নম্বর প্রশ্ন বলেছে কম্পিউটার নেটওয়ার্কের টোপোলজি এবং প্রকারভেদ ব্যাখ্যা করো। তো আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমসমূহের ধারণা ব্যাখ্যা করলাম। এখন আমরা করব কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজি ও প্রকারভেদের ব্যাখ্যা। তো সেটা কিভাবে লিখবে ভালো করে খেয়াল করো, সুন্দর করে এখানে দেওয়া আছে। নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কের পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে টোপোলজি বলা হয়। কম্পিউটারের নেটওয়ার্কিং এর জন্য মূলত 6 ধরনের টোপোলজি ব্যবহৃত হয়। সেগুলো কি অবশ্যই ইংলিশ মিনিংটাও লিখে দিবে। বাস টোপোলজি, তারপর যে টোপোলজি মূলত একটি মূল তারের সাথে সবকয়টি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টোপোলজি বলে।
এবং অবশ্যই তোমরা এটা চিত্র পেন্সিল দিয়ে এঁকে দিবে, ঠিক আছে। এবং চিত্র এটা হচ্ছে ভাস টোপোলজি চিত্র, পেন্সিল দিয়ে অবশ্যই এটা পেন্সিল দিয়ে আঁকবে। এরপরে যে হচ্ছে রিং টোপোলজি, রিং টোপোলজি হচ্ছে প্রতিটি কম্পিউটারের তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে রিং এর মতো সংযুক্ত থাকে, এরূপ টোপোলজিকে রিং টোপোলজি বলে। এটা এইভাবে অবশ্যই পেন্সিল দিয়ে এঁকে দিবে চিত্র, রিং টোপোলজি। এবং 3 নম্বর হচ্ছে স্টার টোপোলজি কি, যে টোপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে হচ্ছে স্টার টোপোলজি, ঠিক আছে। এটা হচ্ছে স্টার টোপোলজি। এরপরে যাচ্ছে হচ্ছে স্টার টোপোলজির পর ট্রি টোপোলজি, যে টোপোলজিতে কম্পিউটারগুলো গাছের শাখা পোশাকার মতো বিন্যস্ত থাকে, তাকে ট্রি টোপোলজি বলে। অর্থাৎ এটা হচ্ছে তোমার স্টার টোপোলজি আর ট্রি টোপোলজি হচ্ছে গাছের শাখা পোশাকার মতো বিন্যস্ত, তাই ট্রি টোপোলজি বলে। এটা একটা চিত্র এঁকে দিবে এভাবে, অবশ্যই সব চিত্রগুলো পেন্সিল দিয়ে আঁকতে হবে। এরপরে 5 নম্বর হচ্ছে মেশ টোপোলজি। মেশ টোপোলজি হচ্ছে যদি কোনো নেটওয়ার্ক ডিভাইস বা পিসি সমূহ একে অপরের সাথে যুক্ত থাকে, তাকে মেশ টোপোলজি বলে। এগুলো চিত্র, মেশ টোপোলজির চিত্র ভালো করে দেখো, একটা তারার মতো চিত্রটা। হাইব্রিড টোপোলজি হচ্ছে বাস, স্টার, রিং ও মেশ ইত্যাদি টোপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক। অর্থাৎ হাইব্রিড হচ্ছে সব সমন্বয়ে গঠিত যে নেটওয়ার্ক, সেটা হচ্ছে হাইব্রিড টোপোলজি। এটা হচ্ছে হাইব্রিড টোপোলজি, যেখানে সব বাস আছে, স্টার আছে, তারপর রিং ও মেশ সব টোপোলজি গুলো এখানে আছে, হাইব্রিড টোপোলজি। এরপর আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা দেখো একটু ভালো করে। পরবর্তী প্রশ্ন বলছে, 4 নম্বর প্রশ্ন, ডেটা স্থানান্তরের গতি কমে যাওয়ার কারণ হিসাব মাধ্যমগুলোর সুবিধা অসুবিধার কথা বলেছিল, মানে সুবিধা ও অসুবিধা তুমি বিশ্লেষণ করো। তো সুবিধা অসুবিধা বিশ্লেষণ তোমরা কিভাবে করবে ভালো করে খেয়াল করো। ডাটা কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তার মাধ্যম যন্ত্র, আর তার মাধ্যম মিডিয়াকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কো এক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, এই তিনটা। নিম্নে ডাটা স্থানান্তরের গতি কমে যাওয়ার কারণ হিসেবে এই মাধ্যমগুলো সুবিধা অসুবিধা বিশ্লেষণ করা হলো। টুইস্টেড পেয়ার কেবল সুবিধা, কম দূরত্বে ব্যবহার করা হয়, সহজে মেরামত করা যায়, অ্যানালগ ও ডিজিটাল উভয় ডাটা প্রেরণ করে। অসুবিধা কি? বেশি দূরত্বে ডেটা পাঠানোর জন্য 2 কিলোমিটার পর পর রিপিটার ব্যবহার করা হয়, পাতলা হওয়ার কারণে সহজেই ভেঙে যেতে পারে, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি। কোএক্সিয়াল কেবল এর সুবিধা হচ্ছে কি, টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে অধিক দূরত্বে ডাটা পাঠানো হয়, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়। 3 নম্বর হচ্ছে অ্যানালগ ডিজিটাল উভয় ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। অসুবিধা কি? টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল। 2 নম্বর হচ্ছে তারের দৈর্ঘ্যের উপর ডেটা ট্রান্সমিশন রেট নির্ভর করে। 3 নম্বর হচ্ছে রিপিটার ছাড়া 1 কিলোমিটার বেশি দূরে ডেটা পাঠানো যায় না। এটা হচ্ছে রিপিটার ছাড়া 1 কিলোমিটার বেশি ডাটা দূরে বেশি পাঠানো যায় না। অপটিক্যাল ফাইবারের কথা দেখো। অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধা দেখো। অপটিক্যাল ফাইবার আলোর গতিতে ডেটা স্থানান্তর হয় এবং অপেক্ষাকৃত দ্রুত গতিতে, আলোর গতিতে, উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন, বিদ্যুৎ চৌম্বক প্রভাব অর্থাৎ ইএমআই মুক্ত। 4 নম্বর হচ্ছে শক্তি ক্ষয় করে কম। অসুবিধা, ফাইবার অপটিক্যাল কেবল ইনস্টল করা বেশি কঠিন, অন্যান্য কেবলের চেয়ে দাম খুবই বেশি, এরপর অসুবিধা 3 নম্বর হচ্ছে সহজে স্লাইস বা টুকরো করা যায় না। এই হচ্ছে আমার অপটিক্যালের সুবিধা অসুবিধা। এই হলো 3টে, সবগুলোই কিন্তু আমি সুবিধা অসুবিধা এভাবে আলাদা করে লিখে দিয়েছি। তোমরা এটা শখ করেও করতে পারো বা এইভাবে সুবিধা অসুবিধা করে করতে পারো। এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, এবং তোমরা আর কোনো পয়েন্ট অ্যাড করতে পারো কিনা সেটাও কমেন্টে জানাবে। এবং সবাই আমাদের পেজটাও লাইক করো এবং তোমাদের ফ্রেন্ডকে শেয়ার করে দাও। আবার সবাইকে বলছে, যারা পিক তুলে নিতে চাচ্ছ তাদের জন্য একটু ছোট করে আমি পুরোটা দেখাচ্ছি। যেমন এই হচ্ছে পেজ নাম্বার, লাস্ট পেজ 7, এটা হচ্ছে 6 নাম্বার পেজ, স্ক্রিনশট নিতে পারো। তারপর হচ্ছে এই হচ্ছে তোমার হচ্ছে 5 নম্বর পেজ, স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে এই হচ্ছে তোমার 4 নাম্বার পেজ, স্ক্রিনশট নিতে পারো এভাবে। এরপরে হচ্ছে তোমার 3 নম্বর পেজ, আসলে স্ক্রিনশট নিয়ে তুমি দয়া করে আমার কথাগুলো শুনে করবে। 2 নম্বর পেজ, 1 নম্বর পেজ দয়া করে শুনে করবে, স্ক্রিনশট নিয়ে দেখে দেখে না বুঝে করে আসলে কোনো লাভ নেই। এবং এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, কারণ এগুলো তোমার দরকার, এগুলো জানাও দরকার কম্পিউটারের কাজগুলো।
অপটিক্যাল ফাইবারের কাজগুলো, নেটওয়ার্কিং সিস্টেমের কাজগুলো তোমার জানা থাকলে অবশ্যই তোমার ভবিষ্যতে অনেক কাজে, জব সেক্টরে বিভিন্ন আইটি ফার্মের যারা কাজ করতে চাচ্ছ, যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চাচ্ছ, সবার ক্ষেত্রে কিন্তু ম্যাথ বা আইসিটি এই বিষয় দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তুমি অবশ্যই ভালো একটা কাজ কিছু করতে পারবে। তো সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই। এবং সবাই ফ্রেন্ডদের শেয়ার করে দাও এবং সবাই আমাদের সাথে থাকো, আমাদেরকে ফলো করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো সবাই।